বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আমের মিক্স আচারের রেসিপি। তো এই আচারের রেসিপিটা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। একটু লং হয়েছে রেসিপিটা, যেহেতু আমি ভালোভাবে যাতে বলতে পারি আর আপনারা আমার যে পেয়ারে পেয়ারে ভিউস আছে তারাও জানি সুন্দরভাবে বুঝতে পারে। তো এখানে আমি আম নিয়েছি 2 কেজি। আমটা ধুয়ে শুকিয়ে সুন্দর করে নিয়েছি। এক একটা আম দিয়ে আমি 8 পিসের মতো করে নিয়েছি। আর আমটা কিন্তু এভাবে শক্ত হতে হবে। এখন যে সিজনের আমটা পাওয়া যায় একদম শক্ত বতিওয়ালা আম নিতে হবে, নাহলে কিন্তু আচারটা ভালো হয় না। যদি বতি না হয় তাহলে কিন্তু আমটা আচার তৈরি করার জন্য সময় কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায়, তাই একটু খেয়াল করতে হবে। এখানে 2 টেবিল চামচ নিয়েছি লবণ, 2 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া। তারপরে আমটা একদম ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে, হলুদ লবণটা যাতে প্রত্যেকটা আমের পিছে যেন লেগে যায় ভালোভাবে। তারপরে এটা কিন্তু আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এটা ঢাকনা লাগিয়ে আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। সেম এইভাবে আমি গাজর নিয়েছি 300 গ্রাম, মরিচ নিয়েছি 200 গ্রাম, টোটালে 500 গ্রাম নিয়েছি। আর এটাও খোসা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে পাতলা করে কেটে নিয়েছি। তো এখানেও আমি হলুদ লবণ মেখে এটাও আমি 8 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো 8 ঘন্টা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে অনেকগুলা কিন্তু পানি বের হয়েছে, সেই পানিটা কিন্তু এই যে অনেকগুলো পানি বের হয়েছে। তো এখন আমি ছাঁকনিতে ঢেলে দেব, ঢেলে যাতে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আর 1 ঘন্টার জন্যই আমি কিন্তু ছাঁকনিতে রেখে দেব, যাতে ভালো করে পানিটা ঝরে যায়। অনেকগুলো পানি বের হয়েছে। আর এইভাবে যদি আচারটা তৈরি করা হয় কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু হলুদ ব্যবহার করলে কিন্তু আচার কখনো নষ্ট হয় না। আর দেখেই বোঝা যাচ্ছে নরম হয়েছে, আর একদম ভিতর পর্যন্ত কিন্তু লবণটা ঢুকে গেছে। সেম এইভাবে গাজরটাও আমি এভাবে 8 ঘন্টা রেখেছি। তো এটাও থেকেও পানি বের হয়েছে। তো এখানে গাজর আর মরিচ অল্প, তার জন্য অল্প কিছু পানি এখানেও বের হয়েছে। তো আমি গাজর আর এই মরিচটাও কিন্তু আমি এভাবেই ছাঁকনিতে ঢেলে রাখবো। এটাও 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে পানিটা ভালো করে ঝরে যায়। তাই তারপরে এখানে এখন আমি একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। তো এগুলো সাইডে রেখে দিলাম, আম আর গাজর মরিচ সাইডে রেখে দিয়ে এখন আমি মশলাটা তৈরি করে নেব। তো এখানে আমি সরিষা নিয়েছি 2 ধরনের, কালো আর সাদা 2 ধরনের সরিষাটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে কাপড়ে মুছে, তারপরে ছাঁকনিতে যাতে ধুলাবালু না থাকে। তারপরে এখানে মেথি দানা নিয়েছি 2 টেবিল চামচ। আর অনেকগুলো নিয়েছি আমি এখানে শুকনা ঝাল, যেহেতু আচারটা হবে টক ঝাল আচার হবে। রসুন নিয়েছি আমি 1 পেয়ালা। তারপরে এখানে আমি যে বাকি মশলাটা নিয়েছি, আর এখানে পাঁচফোড়ন নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, আর যে মৌরি যেটা মিষ্টি জিরা বলে ওটা 2 টেবিল চামচ। আর শুধু এখানে যে কালো জিরাটা এটাই নিয়েছি 1.5 টেবিল চামচ, বাকি সবগুলো 2 টেবিল চামচ। আর এটা ধনিয়াটা কিন্তু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি প্যানে দিয়ে দিলাম, এটা কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে মচমচে করে। একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেইটা খেয়াল রাখতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিলাম পরে কালো জিরাটা প্রথমে দিয়ে নিই, কারণ কি ওগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, তা পুড়ে না যায় তার জন্য। তারপর এটা ভাজা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। তারপর এখন সরিষাটা নিয়েছি, সরিষাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, একটু মোটা মোটা রাখছি, কিন্তু একদম কিন্তু মিহিন করি নেই এটাকে আমি। তো বাকি যে মশলাটা ভেজে নিয়েছি সেটাও আমি ওটাও গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1.5 লিটার সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হলেই আমি এখানে দিয়ে দিছি 5 ফোড়ন 1 টেবিল চামচ। সুন্দর একটা সুঘ্রাণের জন্যই আমি 5 ফোড়নের বাগারটা দিয়ে দিছি। তারপরে এখানে দেশি রসুন নিছি আর চায়না রসুনটা নিছি। তো চায়নার যে বড় কোয়াটা সেটা একটু থেতলো করে নিয়েছি, যেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাই তো রসুনটা দিয়েছি। তো এটা একদম লাল করে কিন্তু ভেজে নেব না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্তই এটাকে আমি একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো ঝাল। শুকনো ঝালটা প্রথমে দিই নাই, যে পুড়ে যাবে তার জন্য পরে দিছি, যাতে যে মরিচের যে কালারটা সেটা যেন এভাবেই থাকে। তারপর এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি মশলাটা দিই নেই আচারের, যেহেতু পুড়ে যাবে তার জন্য আমি আচারের মশলাটা প্রথমে দিই নেই, আম দিয়েছি। আর আমের কালারটা তো খোসাটার কালার একদম সবুজ ছিল, এখন কিন্তু তেলে দেওয়ার পর একটু চেঞ্জ হবে, এভাবেই হবে। আর যে মশলাটা ভেজে নিয়েছি ওখান থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিলাম।
তারপরে আমি পুরো মশলাটা আমার দরকার হবে না, এখানে একটু বেঁচে যাবে। আর বাকি মশলাটা আমি আবারও দেব যখন চুলাটা অফ করব তখন। তারপর এখানে যে সরিষাটা নিয়েছি ওখান থেকেই আমি অর্ধেকটা সরিষা দিয়েছি। আর খেয়াল রাখতে হবে যে মেথি দানাটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আচারটা, কারণ কি মেথি কিন্তু তিতা হয় আর ওটা বেশি পরিমাণে দেওয়া যায় না। তো এভাবে আমি বাকি এখন নিয়ে নিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ 1 টেবিল চামচ, যেহেতু প্রথমে আমার লবণ আর হলুদ দেওয়া আছে তার জন্য। আর আচারে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে ভালো হয়। আর তেল থাকলে, তেলে যদি ডুবানো থাকে আচারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অনেকেই বলে আচার নষ্ট হয়ে যায়, উপরে সাদা সাদা একটা আবরণের মতো পড়ে। যখন আমরা এইভাবে আচারটা তৈরি করব তো কখনো নষ্ট হবে না। এখানে ভিনেগার দিয়ে দিলাম আমি 1 কাপের মতো। আর আচারটা কিন্তু এভাবে নরম হবে, তার ভিতরে গোটা গোটা থাকবে প্রত্যেকটা পিস, এটা কিন্তু ভর্তা করা যাবে না। আর এই মিক্স আচারটা কিন্তু অনেকই সুস্বাদু হয়। এই আচারটা কিন্তু রুটি, পরাঠা, খিচুড়ির সাথে আমরা খেতে পারি। আর এই যে তেলটা বেশি রাখলে কি হয়, অনেক খাবারে আমাদের আচারের তেলের দরকার পড়ে। তারপরে আচারের তেল দিয়ে কিন্তু অনেক খাবারই আমাদের দরকার পড়ে। যখন আমরা ভর্তা বানাই অনেক ধরনের, তখনও কিন্তু আচারের তেল দিলে ভালো লাগে। তো আমটা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি আরও একটু মশলা দিয়ে দিছি যখন আমি চুলাটা অফ করছি। আর এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি। আর গাজরটা কিন্তু শক্ত শক্ত থাকবে, যখন দাঁতে পড়বে তখন কিন্তু কসকস করবে গাজরটা কিন্তু একদম নরম করা যাবে না। আর এখানে আমি কাঁচের একটা বয়ম নিয়ে নিছি, কাঁচের বয়মটা ধুয়ে রোদরে শুকিয়ে নিছি ভালোভাবে। আর কাঁচের বয়মে রাখলে আচার কখনো নষ্ট হয় না। আর এই আচারটা কিন্তু রোদরে দিতে হবে, মাঝে মাঝে রোদরে দিতে হবে, ঢাকনাটা লাগিয়ে কিন্তু রোদরে দেওয়া যাবে না, সবসময় ঢাকনাটা খুলে রোদরে দিতে হবে। আর এভাবে লম্বা চামচ ব্যবহার করতে হবে, আচারের জন্য চামচ আলাদাই সবসময় বানিয়ে নেবেন, নাইলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার ভয় থাকবে। আর তেলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবারও তেল গরম করে ঠান্ডা করে এখানে দিতে হবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আচারের রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। জনাব কিরো কুক চ্যানেলকে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।